বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। বর্ষবরণ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট চলছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, এখন কোন ব্যান্ড দল পারফর্ম করছে মানিক মিয়া এভিনিউয়ে, আর কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। বলতে চাই যে এই মানিক মিয়া এভিনিউয়ের সামনের পরিস্থিতি কিন্তু ভরপুর জমজমাট, পুরোটাই জমে উঠেছে। এই যে মানিক মিয়া এভিনিউয়ের যে এই প্রান্ত ২৭ নম্বর যে প্রান্ত, সেখানে মঞ্চটি করা হয়েছে। এখান থেকে আমরা দেখছি যে এখন মঞ্চে আছেন ইসলামউদ্দিন পালাকার, যিনি হাত ছাড়ে দাও সোনার দাও গানের জন্য বিখ্যাত। তিনি মঞ্চে পরিবেশনা করছেন এবং দেখছি যে দর্শকরা, এই দর্শকের সারি এখান থেকে একদম ইসলামের হাসপাতাল পর্যন্ত দিকে চলে গেছে। তারা উচ্ছ্বাসে বর্ষবরণের দিনকে যে যেভাবে পারছে তারা কিন্তু এটা উদযাপন করে নিচ্ছে এবং সেই সঙ্গে আছে এই গানকে শুনতে পাচ্ছে। কিছুক্ষণ আগে এখানে বিদ্যুৎ চক্র পঞ্চমাতারের দর্শকরা কিন্তু তখনও বেশ আনন্দ করেছে। তিনি শুরুতেই গিয়েছেন যে আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই রাখা, বিদ্যুৎ চক্রের ওই বিখ্যাত গান গিয়েছেন যে স্বপ্ন যাবে বাড়ি। এছাড়া ওরা দেখে যে আমিনা মায়ের কোলে সেই গানের আছেন। তো এই যে এত মানুষ, তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী তৌহিদুল ইসলাম তারিক। আপনি তো তাদের সাথে কথা বললেন। এই অনেক মানুষ এখন মোটামুটি আমরা দেখছি যে একপাশে সড়ক ভরে গিয়েছে। কি বলছে তারা এই আজকের আয়োজন সম্পর্কে? লিমন, আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে এখানে যে বেলা বাড়ার সাথে সাথে মানুষ যেভাবে জমছে, তাদের একটাই কথা যে গণ অভ্যুত্থানের পর আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আসলে এটা কেন আপনাদের কাছে খুব বিশেষভাবে উল্লেখযোগ্য, কেন এত বেশি আনন্দ আপনাদের মধ্যে। তারা এটাই বলছে যে গণ অভ্যুত্থানের পর প্রত্যেকটা উৎসবই তারা মনে করছে যে এটা তাদের কাছে খুব বেশি আপন। তারা খুব বেশি উন্মুক্তভাবে এখানে অংশগ্রহণ করতে পারছে। এই বিষয়টা তারা আমাদের সাথে শেয়ার করেছে। একই সাথে আরেকটা বিষয় বলছে, আমরা দেখেছি যে অনেকে তাদের আপনজন। আপনি কি কারো হাত ধরে আছেন? জি, আপনি কি কারো হাত ধরে আছেন? ওই যে বলছে যে হাতে লাগে ব্যথারে, হাত ছেড়ে দাও। না, এটাই আসলে এই ধরনের গান যারা এই মুহূর্তে যিনি গান পরিবেশন করছেন, তার এই দেওয়ারা গানটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে এবং এই মুহূর্তে এটার কারণে দেখবেন যে ক্রেজ খুব বেড়ে গেছে। এবং আমরা যখন দেখেছি আপনজন, নিজেদের আপনজন, পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ এখানে উন্মুক্তভাবে অংশগ্রহণ করছে। তারা বলছে যে নিরাপদ যে পরিবেশ হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। একটা তো কথা ছিল যে এই গণঅভ্যুত্থান পরবর্তী আয়োজনটা কেমন হয়, সেখানে তারা কি বলছে? যে বিষয়ে আমি শুরুতে বলেছিলাম, এই প্রশ্নটা তাদের কাছে আমি রেখেছি, আসলে গণঅভ্যুত্থানের পরে এই উৎসবগুলো তাদের কাছে বিশেষ কোনো মাত্রা রেখেছে কিনা। তারা এটাই বলছে যে প্রত্যেকটা উৎসব তাদের কাছে আপন মনে হচ্ছে বেশি এবং উন্মুক্তভাবে তারা অংশগ্রহণ করতে পারছেন। আরেকটা বিষয় তারা যোগ করেছেন যে ওই সময় উৎসবগুলো একটা বিশেষ শ্রেণীর কাছে কুক্ষিগত থাকতো, তাদের কাছে উৎসবগুলোতে অংশগ্রহণ খুব একটা উৎফুল্ল হতে পারতেন না। এই বিষয়টা তারা শেয়ার করেছেন। আরেকটা বিষয় তারা বলেছেন যে রাজধানীতে আসলে বিনোদন কেন্দ্র খুব কম এবং উন্মুক্তভাবে কোনো উদযাপন, কোনো উৎসবে তারা অংশগ্রহণের সুযোগ কিন্তু কম থাকে, কিন্তু তারা এইবার এই সুযোগগুলো তারা পাচ্ছেন, এই ছুটিগুলোকে তারা কাজে লাগাচ্ছেন। তরিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি তো এই যারা আয়োজক যারা আছেন, বিশেষ করে শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তাদের সাথে কথা বলেছেন, তারা আসলে কি বলছেন, তাদের উদ্দেশ্য সফল হচ্ছে কিনা, তারা আপনাকে কি বলেছেন? তারা যেটি বলছে তরিক, যে এই আয়োজনকে পয়লা বৈশাখ যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন এবং এটা বাঙালি ঐতিহ্যের অংশ, এই ঐতিহ্যকে তুলে ধরা যায়, এই ঐতিহ্যকে আরো বিকশিত করা যায়, এই ঐতিহ্যকে আরো ভালো মতো বিচ্ছুরিত করা যায়, এই ধরনের আয়োজন তারা এখানে করছে। এবং নিশ্চয়ই আপনি এটা স্বীকার করবেন যে বাংলার যে সংস্কৃতি, মাটির সাথে সম্পর্কিত সংস্কৃতি, এই সম্পর্কিত গান, এই যেমন এখন পালা গান হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আজকে এখানে বেশি পরিবেশন করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখছি যে যেহেতু বাংলাদেশের জন্য বাংলাদেশের অভ্যুত্থানের পরের
যে সব থেকে বড় ঘটনা একটা স্বৈরাচারের বিদায় হয়েছে, সেই জুলাই আন্দোলনকে কিন্তু এখানে নানানভাবে উপযুক্ত করা হচ্ছে। এবং জুলাই আন্দোলনের সময়ে যে একজন শিল্পী পার্সা, তিনি কিন্তু শহীদদের জন্য গান গেয়ে ভাইরাল হয়েছিলেন, জনপ্রিয় হয়েছিলেন, তারাও কিন্তু এখানে গান গাইবেন। আরেকটি বিষয় একটু বলি যে আজকের এই আয়োজনটি যেটি আরও বেশি গুরুত্ব পাচ্ছে, এত মানুষ আরও যে কারণে অপেক্ষা করবে সন্ধ্যা পর্যন্ত, সেটি হলো যে এই যে সংসদ ভবনের এই উপরে কিন্তু এই জুলাই আন্দোলনের নানা স্মৃতি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে এই সমস্ত কিছু বিষয় কিন্তু তুলে ধরা হবে। দর্শক, আমরা এখানে আছি, যেটি আমরা এখন জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা ঠিক 7টায় এখানে এই ড্রোন শোটা অনুষ্ঠিত হবে এবং সেই ড্রোন শোতে একসঙ্গে 2600 ড্রোন এখানে উড়বে এবং দেখা যাবে যে জুলাই আন্দোলনের শহীদদের যে ইমাম আবু সাঈদ, তার প্রতিকৃতি দেখা যাবে। এখানে নারী জাগরণের দৃশ্যপট এখানে আঁকা হবে, চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব চিত্র এখানে আঁকা হবে, যেহেতু তারা এটা সহায়তা করছে। এবং আল-আকসার ঐতিহাসিক সংগ্রামের প্রতি ঢাকা যে সমর্থন, সে বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। আমরা এই আনন্দ আয়োজনে আছি, মুজাহিদ শুভ। পরে আরও যখন এই আনন্দ আরও বাড়বে, আশা করি তখন আবারও আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সংসদ ভবন এলাকা থেকে কনসার্টের খবর জানাচ্ছিলেন আজহার লিমন। রাজধানীর শাহবাগে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, শাহবাগে বর্ষবরণের কি আয়োজন চলছে আমাদের বিস্তারিত জানাবেন। শুধু আপনাকে যদি বলি যে এই মুহূর্তে সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের দিকে যে নতুন বছরকে, বাংলার নতুন বছরকে বরণ করে নিতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে কিন্তু শিশু শিল্পীরা দর্শকদের আকৃষ্ট করতে নানা ধরনের সাংস্কৃতিক গান, দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। একই সাথে যদি আপনাকে একটু বলে রাখি যে আজকের সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের উদ্যোগে যে অনুষ্ঠানটি হচ্ছে, যে বর্ষবরণ করে নিতে, সেখানে কিন্তু সাইবম শিল্পী গোষ্ঠী সহ মোট 8টি শিল্পী গোষ্ঠী অংশগ্রহণ করেছে। সকাল থেকে দর্শকদের আকৃষ্ট করতে কিন্তু দেশের সংস্কৃতি তুলে ধরতে দেশাত্মবোধক গান, চিরত বাংলা গান, জারি সারি সব কিছুই কিন্তু তারা মনোরঞ্জন করতে কিন্তু সবভাবেই তারা গান গাইছেন। একই সাথে যদি বলি যে এখানে নাট্য মঞ্চকে ঘিরে কি নাট্যমঞ্চ এখানে তৈরি করেছেন, সেই নাট্যমঞ্চে কিন্তু দেশের আঞ্চলিক যে সংস্কৃতি রয়েছে, যে ঐতিহ্য রয়েছে, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। একই সাথে যে বিগত আমলে ফ্যাসিস্ট সরকারের আমলের কিছু কর্মকাণ্ড কিন্তু মঞ্চ নাটকের মধ্যে তারা তুলে ধরছে। একই সাথে আগত দর্শকদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তাদের দাবি একটাই যে গ্লানি মুড়ে, পুরনো যত গ্লানি মুছে নতুন যে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আনন্দ শোভাযাত্রা শুরু হওয়াতে কিন্তু এই আনন্দটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, একই সাথে ছড়িয়ে পড়ুক। একই সাথে তারা যেটা বলছেন যে এই যে ধারাবাহিকতা, এবার গত কয়েক বছরের তুলনায় এত স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে এবং একই সাথে যে তীব্র গরমের সূর্যের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করছে এবং সেই অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে, শিশু বাচ্চা থেকে শুরু করে প্রিয়জনকে সাথে নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছেন। একই সাথে যে এই উদ্যোগ, এখানে যে আয়োজক আছে, তাদের যে আয়োজক রয়েছে, তাদের যে এখানে যারা অংশগ্রহণ করছে যেসব শিল্পীরা, তাদের যে পরিবেশনা, তারা কিন্তু মনোমুগ্ধকর অবস্থায় শুনছেন এবং সেই সকাল থেকে শুনছেন। একই সাথে যদি বলে রাখি যে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন চলবে এবং একই সাথে দেশের আনাচে কানাচে আঞ্চলিক যত সংস্কৃতি রয়েছে, যে ঐতিহ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। আমাদেরকে জানিয়েছেন যে চাহিদা মোতাবেক কিন্তু যদি এই দর্শকদের ভিড় থাকে বা এটা থাকে, তারপরে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু তারা এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে। বৈশাখ বাঙালি জাতির আত্মিক একটি উৎসব এবং উৎসবকে ঘিরে কিন্তু সকাল থেকে নানা জায়গায় এবং বিশেষ করে শাহবাগে কিন্তু বিভিন্ন জায়গায় উৎসবের আয়োজন করেছে। সেই অংশ হিসেবে কিন্তু সাংস্কৃতিক যে ঐক্যফ্রন্ট আছে, তারাও কিন্তু বেশ কয়েকটি আয়োজন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মঞ্চনাটক, দেশাত্মবোধক গান, আরও অনেক কিছু। তো শুভ বর্ষবরণ উপলক্ষে যে ওই জাতীয় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের যে অনুষ্ঠান, সে তার সবশেষ খবর নিয়ে এই ছিল আমার কাছে। শাহবাগ থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সানি মৃধা। আনন্দ, উচ্ছ্বাস, সুর ছন্দের এক মহামিলন, বাঙালির ইতিহাস আর আত্মপরিচয় মেলে ধরার
অনন্য এক আয়োজন, যে মোহনায় মিলেছিল পাহাড় থেকে সমতলের সব জাতিগোষ্ঠীর মানুষ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবার উদযাপন হলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই শোভাযাত্রায় অংশ নেয় 28টি জাতিগোষ্ঠী সহ সর্বস্তরের মানুষ। নব আঙ্গিকে হওয়া শোভাযাত্রা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ সহ 7টি মোটিফ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিককে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠন অংশ নেয়। প্রতি বছরই আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে এসে থাকি। আর আমার মনে হয় যে তরুণদের জন্য এখন মানে বাংলাদেশকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বাংলাদেশকে একটা দেশ হিসেবে গড়ে তোলা ভালো। বর্ণাঢ্য আয়োজন। গতকাল বিকেল থেকে আমি রমনায় ছিলাম। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম যে মানুষের প্রস্তুতি, বিশেষ করে শিশু কিশোরদের প্রস্তুতি। এবারে নববর্ষ বাঙালিদের ঐক্যবদ্ধ করেছে উল্লেখ করে রক্তের বিনিময়ে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তার পূর্ণ ব্যবহারের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ। সকালে চারুকলায় আনন্দ শোভাযাত্রা শেষে এ কথা বলেন তিনি। পাহাড়ি এবং বাঙালি জাতিসত্তা মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব ছিল। সবকিছু নিখুঁত ছিল, দাবি করছি না, কিন্তু বড় দাগে আমরা একরকম সফলভাবে এই ব্যাপক আয়োজন জনগণকে সাথে নিয়ে সমাপ্ত করেছি। গভীর আগ্রহের সাথে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেয় সাধারণ মানুষ। কানায় কানায় পূর্ণ হয় বটমূল। 1.5 শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে নির্ভয়ে এগিয়ে যাওয়ার সম্মেলক গান। 58তম এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। ভৈরবীতে রাগালাপ দিয়ে শুরু হয় আয়োজন। এবার ছিল 27টি পরিবেশনা। 2 ঘন্টার পরিবেশনায় ছিল 12টি একক গান, 9টি সম্মেলক গান এবং নির্বাহী সভাপতির কথন। এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ ও শহীদদের স্মরণে করা হয় 1 মিনিট নীরবতা পালন। সবশেষে বরাবরের মতোই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় 58তম আয়োজনের এই পরিবেশনা। আজকে তো এখানে গান শুনলাম, পরে এখন একটা রেস্টুরেন্টে খেতে যাবো, পরে খেয়ে দিয়ে বাসায় যাবো। আমি মনে করি যে পহেলা বৈশাখটা আমাদের একটা জাতীয় ফেস্টিভ্যাল এবং এটা আসলে আমাদেরও মানে সবসময় পালন করা উচিত, কারণ আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, তাহলে আমরা ভুলে যাব। এত সুন্দর সুন্দর এক একটা গান পরিবেশনা করা হয়, তো এবার যখন প্রথমবারের মতন করেছি আমার আসলে অনেক ভালো লেগেছে। চাইবো যে সারাটা বছর এরকমই ভালোভাবে কাটুক, হিংসা, দেশ, সেই সংঘাত, সেগুলো দূর হয়ে যাক। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে, ওভাবেই তুলে ধরা হয়েছে, উপস্থাপনও সেরকমই ছিল। তো সেই ভাষাটা, এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা মানে উপস্থাপনা। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা। নতুন বাংলাদেশের প্রথম বৈশাখের আয়োজনকে ইনক্লুসিভ বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বছরের প্রথম দিনে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। রমনার বটমূলে পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করতে এসে প্রেস সচিব এ আহ্বান জানান। এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এবারের আমরা যে নববর্ষর যে সেলিব্রেশন কত ইনক্লুসিভ হয়েছে, আর আমরা সবাইকে নিয়ে এই নববর্ষের আয়োজন করার চেষ্টা করা হয়েছে কালচারাল মিনিস্ট্রি থেকে। এবং আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে আমরা যে শুরুটা করলাম, যে দেখেন সবাইকে, আমাদের যারা বিশু, বিজু, সংক্রান্ত, সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে এবং এটা খুবই
আমি বলবো যে একটা মহৎ একটা উদ্যোগ। আমাদের যে একটা অনেক দূরের, আমরা অনেক সময় মনে হতো না ওরা আমাদের দূরের, আমরা চাই সবাই এক হোক। বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সঙ্গীত পরিবেশন করেছেন শতাধিক শিল্পী। সুরের ধারার আয়োজনে এই অনুষ্ঠানে যোগ দেয় নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে একযোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে আলো আমার আলো, ওগো জগৎ জুড়ে উদার সুরে থেকে শুরু করে এসো হে বৈশাখ এসো এসো। এ সময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলার আয়োজন সহ দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকানও ছিল চোখে পড়ার মতো। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা। সামনে যে আমাদের নতুন প্রজন্ম, এদেরকে যেন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি। যদি দেশ ভালো থাকে আমরা ভালো থাকবো, এবং আমরা ভালো থাকলে আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, এটাও আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। তো এটা আসলে কিন্তু খুবই কম সারা বিশ্বে, খুবই সুন্দর, এটা যেন বজায় থাকে, এটাই আমাদের প্রত্যাশা। রবীন্দ্র সরোবরে বর্ষবরণের আয়োজন চলছে, সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, রবীন্দ্র সরোবরে বর্ষবরণ আয়োজনের সবশেষ খবর আমাদের বিস্তারিত জানাবেন। শুভ নববর্ষ 1432 পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাকে। বিগত বছরের দুঃখ কষ্ট গ্লানি মুছে গিয়ে নতুন বছরের নতুন দিন আপনার জন্য আরো কল্যাণকর হোক সেই প্রত্যাশায় আমরা এখন আছি রবীন্দ্র সরোবরে। মূলত পহেলা বৈশাখের যে উদযাপন, সেই উদযাপন কেন্দ্র করে পশ্চিম আকাশে ঢলে পড়া যে সূর্য, সেই সূর্যের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে নগরবাসীর যে উপস্থিতি উদযাপন কেন্দ্রকে ঘিরে, সেই উপস্থিতি বাড়ছে। এরই মধ্যে আমরা বিভিন্ন যে উদযাপন কেন্দ্র, সেখানে লোকজ সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, পাহাড়ি গান, অন্যান্য আরও যে রক ব্যান্ড সঙ্গীত রয়েছে সেগুলোর কিন্তু সেই সঙ্গীতগুলো এখন চলছে। আমরা সেগুলোই দেখতে পেয়েছি। কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছে এবারের যে পহেলা বৈশাখ সেটি ভিন্ন আবহে উদযাপন হচ্ছে। এটি বেশ ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। নানা শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নানা গোষ্ঠীর মানুষ কিন্তু এবারের পহেলা বৈশাখ ভিন্ন আবহে উদযাপন করেছে। এখন যা ফ্রেমে দেখা যাচ্ছে যে লাল সাদা শাড়িতে নারী এবং বাহারি রঙের পাঞ্জাবিতে পুরুষ, ছোট বড় বয়স্ক তরুণ কিশোরী তরুণ তরুণীরা কিন্তু এই যে পহেলা বৈশাখকে ঘিরে যে উদযাপন, নগর কেন্দ্রিক যে উদযাপন, সেই উদযাপনে এরই মধ্যে অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে শুভ যদি বলতে হয় তাহলে ঐক্যতানের যে প্রতিপাদ্য ছিল সেটি আসলে বোঝা যাচ্ছে, সেটি স্পষ্ট। যে এবারের যে স্লোগান ছিল, যে নতুন করে যে স্লোগান কে ফিরিয়ে আনা হয়েছে, পুরনো দিনের যে স্লোগান, যে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা, সে আনন্দই মূলত নগরবাসীর চোখে মুখে আমরা দেখতে পেয়েছি। এতে করে বোঝা যাচ্ছে যে অভিন্ন এই বাংলাদেশে ঐক্যের যে ডাক, সেই ঐক্যের ডাকে একটি সেতু বন্ধন, মেলবন্ধন তৈরি করেছে এবারের এই পহেলা বৈশাখ। মূলত সকাল থেকেই এই উদযাপনে নগরবাসী কিন্তু সামিল হয়েছে। আমরা দেখেছি সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে ব্যাপক উপস্থিতি, মানুষের যে বিস্তৃতি এই পহেলা বৈশাখকে ঘিরে, মানুষের যে বিশাল অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। পহেলা বৈশাখ যে বাঙালির সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, এটি যে অমূল্য, এই সংস্কৃতিকে কেন্দ্র করে কিন্তু 2016 সালে ইউনেস্কো জাতীয় যে সংস্কৃতির একটি স্বীকৃতি দিয়েছিল। সেটির ধারাবাহিকতায় কিন্তু এখন আমরা যে বিষয়টি দেখছি যে এই অংশগ্রহণ কিন্তু ঘর থেকে দুয়ারে পর্যন্ত, বাংলার থেকে একদম নগর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। গত 58 বছর ধরে কিন্তু আমরা দেখছি উৎসব প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তবে এবার কিন্তু বাড়তি যে মাত্রা সেটি যোগ করেছে সব দল মতের অংশগ্রহণে। কিন্তু এবারের যে পয়লা বৈশাখ সেটি কিন্তু বেশ নজর কেড়েছে বিশ্ববাসীর কাছে তথা বাঙালির প্রতিটি মানুষের কাছে। তো এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে শুভবর্ষ নববর্ষ কেন্দ্রিক উদযাপন, সেই উদযাপনের সবশেষ তথ্য। শুভ। রবীন্দ্র সরোবর থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।
আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব গভীরভাবে জড়িয়ে আছে। একে রক্ষা করা মানেই আত্মপরিচয় রক্ষা করা। এ কথা বলেছেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। সকালে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে 7 দিনের বৈশাখী মেলায় উদ্বোধন করে তিনি বলেন, আত্মপরিচয় রক্ষার দায়িত্ব শুধু রাষ্ট্র বা প্রতিষ্ঠান নয়, বরং সকলের। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার নববর্ষ উদযাপন অন্তর্ভুক্তিমূলক ও রঙিন হয়েছে। বাংলাদেশ কেবল একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না, সবার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা চলবে 7 বৈশাখ পর্যন্ত। এবারের মেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 98টি স্টল। এই 98টি স্টল জুড়ে রয়েছে বাঙালি শিল্প সংস্কৃতির পরিচয় বহনকারী নানান পণ্য সামগ্রী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। ঐতিহ্য, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক নিয়ে কিছু কিছু আলোচনা করি। তাই এইটা আমাদের মধ্যে আমাদের যে রাষ্ট্রীয় অবস্থা এটাকে উন্নত করার, শক্তিশালী করার আকাঙ্ক্ষা জাগবে। আর এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য, বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও অনেক চিন্তা করতে পারবো। সেই সূত্রেই নববর্ষ উদযাপন। বাংলাদেশ কেবলমাত্র একটা জাতিগোষ্ঠীর না, বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। বাংলা একাডেমিতে বৈশাখী মেলায় এই মুহূর্তে আছেন সহকর্মী শাহিনুল সাগর। সাগর, মেলায় কি কি পাওয়া যাচ্ছে, দর্শনার্থীরা কি বলছেন? বরণের শুভেচ্ছা মুজাহিদ শুভ। আমি এখন বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থান করছি। এখানে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে 7 দিনের বৈশাখী মেলা বসেছে। আজকে মেলার প্রথম দিন। সেই প্রথম দিনের যে চালচিত্র সেটি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। 7 দিনের যে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলা একাডেমি আমাদেরকে জানিয়েছে মোট 98টি এখানে স্টল রয়েছে ছোট বড়। আর একটি কথা বলে রাখি যে বাংলা একাডেমি এবং বিসিক অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প যে কর্পোরেশন রয়েছে তাদের যৌথ উদ্যোগে কিন্তু মেলাটি বসেছে। সকাল থেকে মেলাটি বসেছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা থাকবে। মেলায় কোনো প্রবেশ মূল্য দিতে হচ্ছে না, অর্থাৎ এটি সবার জন্য উন্মুক্ত রয়েছে। আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করেছি যে বাংলা একাডেমির যে বইগুলো রয়েছে সেখানে 50 থেকে 70% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র বৈশাখী মেলা উপলক্ষে। এছাড়াও যারা নগরবাসী আছেন তারা প্রচণ্ড ভিড় করছেন এবং বাচ্চাদের জন্য এখানে নাগরদোলা রয়েছে, এখানে কয়েক ধরনের খেলনা রয়েছে যেগুলোর তারা বিনি পয়সা যেগুলো তারা উপভোগ করতে পারছে। সেই দিক থেকে আমরা দেখছি যে এখানে বিশেষ করে ছোট বয়সের বাচ্চাদের একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। এছাড়াও নগরবাসীর যারা অভিভাবক রয়েছেন তারা বিকেলবেলা বৈশাখের দিনে ঘুরতে বের হওয়ার যে আমেজ সেটি তারা বাচ্চাদের আনন্দ দেওয়ার মধ্য দিয়ে তারা উদযাপন করছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়াও মেলাতে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এখানে ক্ষুদ্র কুটির শিল্পের যে অন্তর্ভুক্ত যে স্টলগুলো রয়েছে অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের স্টল তারা প্রদর্শন করছেন। এখানে মধু পাওয়া যায়, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। এছাড়াও দুর্লভ যে বিষয়গুলো যেগুলো থাকে, যেগুলো হইতেছে শুধুমাত্র বিশেষ মেলা উপলক্ষে যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলোও এখানে পাওয়া যাচ্ছে। আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে এই মেলায় নারী এবং নতুন উদ্যোক্তাদের বিশেষভাবে তাদেরকে আগ্রহ দেখে তাদেরকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে তারা প্রমাণ করতে চায় যে নতুন এবং উদ্যোক্তা এবং যারা নারী রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু এবার স্টল বরাদ্দ দেওয়া রয়েছে। সব মিলিয়ে বলা যায় খুবই জমজমাট কিন্তু বৈশাখী মেলা হচ্ছে এবং সেই মেলা কিন্তু নগরবাসী ভালোভাবে উদযাপন করছে। তো এই ছিল বাংলা একাডেমি থেকে আমার কাছে সবশেষ তথ্য। শুভ। বাংলা একাডেমি থেকে বৈশাখী মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল সাগর। বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেয়া বাণীতে এ কথা বলেন তিনি।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে তুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ বরণে দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ণাঢ্য আয়োজন, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে নানা আয়োজন। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, সিআরবি শিরিষতলায় এখন কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। শুভ বিকেল গড়িয়ে একেবারে সন্ধ্যা, কিন্তু সকাল থেকে বর্ষবরণের যে উৎসবে চট্টগ্রামের মানুষ মেতেছে তার রং ঢং কিংবা আমেজ কোনোটিই কিন্তু কমেনি, এবং যত সময় যাচ্ছে আমরা দেখছি মানুষের ঢল কিন্তু আরও বাড়ছে চট্টগ্রামের সিআরবির এই শিরিষতলায়। সকাল 7টা থেকে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা একের পর এক পরিবেশনা দিয়ে মাতিয়ে রেখেছেন এই সিআরবির সবুজ শ্যামল প্রকৃতির এই জায়গাটি, এবং এখানে একেবারে লাল সাদায় বলা যায় ঢেকে গেছে পুরো সিআরবির সবুজ প্রকৃতি। আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি, বিভিন্ন বয়সী তরুণীদের দেখতে পাচ্ছি যে লাল সাদা শাড়ি পরে এসেছেন, ছেলেদের দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরে এসেছেন, কেউ মাথায় টায়রা দিয়েছেন। অর্থাৎ উৎসবের যে রং সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো নগরী জুড়ে। শুধু সিআরবি নয়, সিআরবির পাশাপাশি চট্টগ্রামের শিল্পকলায়ও কিন্তু একই সাথে উৎসব শুরু হয়েছে সকাল 8টায়। পুরো নগরী, আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু এখন উৎসবের আমেজ, নতুন বছরকে বরণ করে নেওয়ার আমেজ। এবং আপনি জানেন যে 2024 সাল নতুন করে আসলে বাংলার পথ চলা শুরু হয়েছে। বাংলাদেশের সবাই কিন্তু একটি সুখী, সমৃদ্ধ, শান্তির, শক্তিমান একটি বাংলাদেশকে দেখতে চান। সবার প্রত্যয় কিন্তু সে জায়গায় উৎসব চলছে, এবং দেশের নানান জায়গা থেকে শিল্পীরা কিন্তু চট্টগ্রামের সিআরবির এই শিরিষতলায় এসে জড়ো হয়েছেন। এখন যে গান গাচ্ছেন তিনি এসেছেন কুষ্টিয়া থেকে, এবং তিনি এই মুহূর্তে হাসন রাজার গান করছেন। কবি গান করবেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাঝভান্ডারির গান করবেন। গানের কথা, সুর, কণ্ঠ, কবিতা যে আবৃত্তি করছেন সেই আবৃত্তি কিংবা নৃত্যের যে তাল, সব তালেই কিন্তু আমরা দেখছি নতুন বছরকে বরণ করে নেওয়ার আয়োজন আসলে এই সব কিছুতেই ছড়িয়ে পড়েছে। আর শুভ, কিন্তু উৎসবের সাথে সাথে কিন্তু একটি বাণিজ্যের যোগসূত্র রয়েছে। চট্টগ্রামের সিআরবির পুরো 1 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখছি যে নানান পণ্যের দোকান বসেছে। গ্রামীণ পণ্য বিক্রি হচ্ছে, হাত পাখা থেকে শুরু করে বাঁশের ঝাড়ু থেকে শুরু করে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। গ্রামীণ যে মুড়ি, মুড়কি, বাতাসা, সেগুলো বিক্রি হচ্ছে, এবং আজকে দিনের জন্য হলেও মানুষ কিন্তু সেই স্বাদগুলো গ্রহণ করছেন। তো সব মিলিয়ে আসলে উৎসবের এই আমেজ সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে, এবং এই পুরো এলাকাটিকে ঘিরে আমরা দেখছি পর্যাপ্ত নিরাপত্তাও কিন্তু নেওয়া হয়েছে, এবং সবাই আশা করছেন একটি সুখী, সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখছেন সেই স্বপ্নের বাংলাদেশের দিকে এই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে সামনে। শুভ। চট্টগ্রামের ঐতিহাসিক সিআরপি প্রাঙ্গণ থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। পহেলা বৈশাখকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বর্ণিল সাজে সেজেছে সৈকত। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সৈকত থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সমুদ্র সৈকতে কি কি আয়োজন আছে, ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শুভ, পর্যটন নগরীতে আজকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ আসলে বিরাজ করছে। সর্বত্র সাজ একটা রব রয়েছে। আমরা
দেখছি যে হোটেলগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে, বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের ক্ষেত্রেও নানা ধরনের বৈচিত্র্য আনা হয়েছে, পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। এর বাইরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে। এর বাইরে কক্সবাজার সৈকতের যে লাবণী পয়েন্ট সেখানেও ব্যাপক পরিসরে একটি লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে সকালে, এবং আজকে দিনভর আসলে সেখানে বর্ণাঢ্য র্যালি হয়েছে। এর বাইরে কক্সবাজারের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার প্রস্তুতি হিসেবে সেই সব অনুষ্ঠান কিন্তু বিভিন্ন পরিসরে পালন করা হচ্ছে। এবং এই যে নানা ধরনের অনুষ্ঠানমালা আসলে সৈকত জুড়ে হচ্ছে, এবং সৈকতের বাইরে হোটেল মোটেল জোন কিংবা কক্সবাজার শহরের যে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান রয়েছে সেখানেও যেহেতু অনুষ্ঠান রয়েছে। এর বাইরে গোলদিঘির পার এলাকায়ও উদীচীন আয়োজনে একটি অনুষ্ঠান রয়েছে। এই ধরনের যে বিভিন্ন জায়গায় আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, এটিকে কেন্দ্র করে এখানে যারা পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন তাদের একটি বিনোদনের ক্ষেত্রে বাড়তি মাত্রা আসলে যোগ হয়েছে। এবং এখানে যে তারকা মানের যে হোটেলগুলো, বিশেষ করে 5 তারকা মানের হোটেল, কয়েকটি হোটেলে কিন্তু যে চমৎকার সব বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, এটি পর্যটকরা বেশ উপভোগ করছেন। আমরা কয়েকটি হোটেলে পুরো ঘুরে দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ও বিদেশি সংস্কৃতিকে বর্জন করার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দ শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ, আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রা নয়। এ সময় দিল্লিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দাফন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পৃথিবীর কাছে স্মরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে কোনো সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেওয়ার দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বাংলা নববর্ষ উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এ সময় নতুন বছরের সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হবে বলে আশা করেন তিনি। গত 8 থেকে 9 মাস পেরিয়ে গেছে, এখনো কেন আমরা সুনির্দিষ্টভাবে কোনো একটা রোডম্যাপ পাচ্ছি না? এই ডিসেম্বর জুন এই ধরনের না বলে ওনারা যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট ডেডলাইন দিতেন, নির্বাচন হবে না, নির্বাচন দীর্ঘায়িত হবে, নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে, এই ধরনের কথা আমরা কারো কাছ থেকে শুনি নাই, কোনো দায়িত্বশীল জায়গা থেকে শুনি নাই। অতএব এটাকে নিয়ে অযথা বিতর্ক বা শঙ্কা তৈরি করার কোনো প্রয়োজন নেই। এটা বরং আমাদের মধ্যে বিভেদ এবং আমাদের মধ্যে পরস্পর অনাস্থা তৈরি করতে পারে। বাংলা নববর্ষ 1432 উদযাপন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সোমবার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলায় আয়োজন করে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা। ফিতা কেটে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজন শুরু হয়। এরপর বেবি চকের কর্মকর্তা কর্মচারী এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, যেখানে প্রদর্শিত হয় বাঙালির লোকজ খাবার, হস্তশিল্প, খেলনা এবং দৃষ্টিনন্দন সাজসজ্জার সামগ্রী। অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এভিয়েশন সেক্টরের অগ্রযাত্রায় সবাইকে ঐক্য ও পেশাদারিত্বের পরিচয় দেবার আহ্বান জানান। আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, নিজ নিজ অবস্থান থেকে আমরা আরও দায়িত্বশীল হব, কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সঙ্গে মানবিক মূল্যবোধকে সমন্বয় করে এবং ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সামনে রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে যাব। শরীয়তপুরের জাজিরায় আবারও দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ হয়েছে। রোববার দুপুরে আধিপত্য বিস্তারের নিয়ে উপজেলার ২৬ পাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২ জন। পুলিশ জানায় এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে সংঘর্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গেল ৫ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকদিনের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত স্থানীয়রা। ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট ফেনীর উদ্যোগে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা। সর্বদলীয় এই সমাবেশে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এ সময় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ জানান তারা। এ সময় বক্তারা সকল ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা। সমাবেশ শেষে মিজান ময়দান থেকে একটি বিশাল প্রতিবাদ র্যালি বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন অংশগ্রহণকারীরা। গেল বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের সিটি পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে প্যারেডটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্যারেডে বাংলাদেশের বিশাল পতাকা এবং বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। প্যারেডে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকা সহ আইন প্রণেতারাও অংশ নেন। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫টি হাসপাতাল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রে তৈরি ৯০০ কেজিরও বেশি বোমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধাপরাধ ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালেও ধ্বংসযজ্ঞ চালানো এবং জরুরি চিকিৎসা কর্মীদের হত্যার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে গোটা বিশ্বে। এর মধ্যেই রোববার ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা আপন ৬ ভাই সহ অন্তত ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। আতঙ্কে সতর্কতামূলক সাইরেন বাজালেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনে চালানো মার্কিন হামলায় নিহত অন্তত ৬ ও আহত ২০। নারী ফুটবলারদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাফুফে। সকালে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলাররা। নতুন বছরে দেশের ফুটবলে আরও সাফল্য আসবে বলে প্রত্যাশা করেন অংশ নেয়া সবাই। বাংলা নতুন বছর উদযাপনে এবার সামিল হয় দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য বয়ে আনা নারী ফুটবলাররা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চারুকলা প্রাঙ্গণে সবার সাথে র্যালিতে অংশগ্রহণ করেন আফইদা রিপারা। এরপর দুপুরে বাফুফে ভবনে
আয়োজন করা হয় আরেকটি অনুষ্ঠানের। সেখানে নারী ফুটবলারদের সঙ্গে অংশ নেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী দলের অধিনায়ক আফইদা খন্দকাররা। এমন আয়োজনের অংশ হতে পারায় উচ্ছ্বসিত জামাল আফইদারা। আর মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন, ভবিষ্যতে নারী ফুটবলকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা করছে বাফুফে। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখব, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকংয়ের সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন এ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ, যেটা আমি নিজে পার্সোনালি মনে করি, ইন্ডিয়ার সাথে। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব, তারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।